শফিক ভাই অসাধারণ বক্তব্য রেখেছেন। এরপরে আবার নতুন করে কিছু বলার নেই, শুধু তাদের সাথে সুর মিলিয়ে এটুকু বলবো, গ্রাফিতি সম্পর্কে আমার আগে তেমন কোনো ধারণা ছিল না, এবং যখন ধারণাটি জন্ম নিল তখন আমার মনে হয়েছিল যে এটা যদি কোনো অন্যায় কাজ। কিরকম, আমি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে যাই 92 সালে, তখন দেখি ওখানে কিছু ছেলেরা, ইয়াং ছেলেরা কিছু আঁকি যুক্তি দেয় দেওয়ালের মধ্যে। এইটা আবার কিছুক্ষণ পরে পুলিশ সেটা মুক্তি থাকে। আমি জাস্ট কিছু রেখার টান দেখি, কিন্তু এর কোনো অন্তর্নিহিত মর্মার্থ আছে কিনা সেটা আমি মোটেও বুঝতে পারিনি। অনেকে জিজ্ঞেস করেছে, তারাও কিছু বলে না। বখাটে ছেলেমেয়েরা এটা করে, দেওয়ালে দেওয়ালে দেয়, যার এরকম আঁকি ঝুঁকি দেয়, এই কারণে পুলিশ এসে এটা আবার বুঝে দেয়। এটাই এই একটা কনসেপ্ট আমার মধ্যে ছিল, আমি এর বাইরে আর এই ব্যাপারে কিছু জানতাম। তবে এখন যেটা মনে হয়েছে যে একটি অসাধারণ চিত্রকর্ম, এবং সেটার প্রতিফলন দেখলাম এই দুনিয়া কাঁপানো যে গণ-অভ্যুত্থান, বিপ্লব, যেটাই বলি না কেন, তারপরে এর যারা নায়ক মহানায়করা, তাদের তত্ত্বাবধানে ঢাকা শহরের দেওয়ালে দেওয়ালে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়ালে এই গ্রাফিতির যে চিত্রাঙ্কন যেটা দেখেছি, সেটা আমার মনে হয়েছে এটা একটা অসাধারণ চিত্রকর্ম, অসাধারণ একটি আর্ট। আমার বাউসুতিবের সেই কথাটি মনে পড়েছে যে কোনো শিল্পকর্ম যদি জনগণের বিপক্ষে যায়, সেটি আরো ধ্বংস হতে পারে। তার শিল্পমান যতই উঁচু থাকুক না, আর যদি জনগণের পক্ষে থাকে তাহলে সেটি প্রচন্ড উপকার করতে পারে। এই কারণেই শিল্প, সাহিত্য তথা সাংস্কৃতিক কর্মীরা হচ্ছে যে কোনো গণ আন্দোলনের অগ্রবাহিনী, এটা তার কথা। আমি এই গ্রাফিতি দেখে মাউসুতিবের সেই কথাটি আমাকে মনে করিয়ে দিয়েছে, এবং আমার মনে হচ্ছে আসলেই তাই। যখন একটি নতুন শৈলীতে এই আন্দোলনটা শুরু হলো, প্রথমে বুঝতে পারিনি যে এটা কত দূর যাবে। আমরা বেশি উসকুস করছি, আমরা কি করব, আমরা সমর্থন দিচ্ছি, বলছি যে ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলনে সমর্থন আছে। আমি শেষ দিন যেদিন গ্রেপ্তার হই, এই প্রেস ক্লাব তার 1-2 দিন আগে ওই যে কথাটি এখানে সবাই বলছেন, তার নতুন শব্দ নিয়ে এসছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এই আন্দোলনের অনেক মানে অন্যান্য আগের আন্দোলন চাইতে যে এর মডেল, এর ডাইমেনশন যে একেবারে সম্পূর্ণ ভিন্ন, সেটা তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যেই আমরা টের পেয়েছি। তারা বললো কমপ্লিট শাটডাউন। তা আমাকে দল থেকে বলা হলো যে ইমিডিয়েট একটা প্রেস কনফারেন্স করে এটা দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া। সমর্থন দিলাম, এবং সেটাও ওরা অনেকটা ভার্চুয়ালি সবাইকে ডেকে, এখানে অনেক সাংবাদিক এনে হয়েছে, সেই ভার্চুয়াল সেই সংবাদ সম্মেলনে আমরা এটাকে সমর্থন দিলাম। তারপরে তাদের কর্মসূচিগুলি লক্ষ্য করছি, এবং আমাদের কর্মসূচি 19 জুলাই আমরা প্রেস ক্লাবের সামনে একটা তাদের সমর্থনে এখানে একটা বিক্ষোভ মিছিল বা একটা সভা করব। তো আমি সবকিছু টের পেয়ে মনে করলাম যে আমি একটু আগে থেকে ঢুকে যাই, কারণ ওই সময়ের পরিস্থিতি কি হয় বলা শেষ। আমি 12টা 12:30 থেকে শুক্রবার আমি এখানে এসে ঢোকার চেষ্টা করছি। মালিক নিয়ে ভিডিওতে দেখি যে সেখানে একটি গণনাটক বা এই ধরনের পথনাটকের মতো কিছু একটা হচ্ছে, কিন্তু আসলে ভয় পাচ্ছিলাম ওই কাছাকাছি যে এটা আওয়ামী লীগের কিছু, কারণ দূর দূর দিয়ে দেখি যে হাতের মধ্যে ধারালো অস্ত্র এবং প্রকাশ্যে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করছে তারা। যাই হোক, একটা মোটরসাইকেলের পেছনে কোন রকম উঠে এসে যখন কাছাকাছি দেখলাম যে লেখা আছে গণতন্ত্র মুক্তি পায়, আমি যে মোটরসাইকেল চালাচ্ছে এটা নিশ্চয়ই কোনো গণতন্ত্রের পক্ষে তারা এটা করছে। দেখি যে সত্যি তাই, আরো কিছু লেখা আছে, তারা একটা পথনাটক করার চেষ্টা করছে। ওখানে দাঁড়িয়ে আমি কিছু সেখানে কথা বললাম, মিডিয়ার সঙ্গে বেশ কিছু মিডিয়া ছিল, কথা বলে প্রেস ক্লাবের দিকে আসতে শুরু করলাম। কারণ বাজারের সামনে দিকে আরেকটি বড় মিছিল, রামদা, হাইসা, ধারালো অস্ত্র, পাশাপাশি তো আছে অন্যান্য আগ্নেয়াস্ত্র আছে। যাই হোক, কোন রকমের মুখ টুক ঢেকে কেটে কুটে এর সামনে আসলাম। প্রেস ক্লাবের সামনে এসে ভিতরে যখন ঢুকলাম
ঢুকলাম, ঢোকার পর সিনিয়র সাংবাদিক ছিলেন অনেক ভাইস আমাকে একেবারে ভেতরে, যেখানে সাংবাদিক মানে কার্ডধারী সাংবাদিকরা যেখানে আড্ডা করেন ওইখানটা আমাকে নিয়ে গেলেন, নিয়ে যে বসালেন, চা খাওয়ালেন। এমন সময় দেখি কিছুক্ষণ পর 5-6 মিনিট পর দেখি যে একেবারে বুটের শব্দে চারিদিকে মুখরিত হয়ে গেছে এবং ভিতরে ঢুকে আমাকে যেতে হবে। 50-60 জন বললো যে আমরা রমনা থানা থেকে আমরা এসেছি। জাস্ট কয়েক মিনিট আগে বিশাল বোমাবাজি, বিরাট গোলমাল, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড দিয়ে সম্ভবত এটা নুরুদের কোনো একটা প্রোগ্রাম চলছিল পল্টনের পরে, ওটা ভেঙে এরপরে এই ঘটনা নিয়ে যাচ্ছে। যাই হোক, সেখানে যেভাবে নিয়ে গেছে সেটা অনেকেই দেখেছেন, আমি ওটা বলবো না, কিন্তু আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে যে প্রেস ক্লাবটা ছিল সবসময় গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম অথবা বিরোধী দলের রাজনীতির একটা আশ্রয়স্থল, সেটা দেখলাম অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। আমার মনে হয়েছে সেই সময় যারা প্রেস ক্লাবের কর্তৃপক্ষ ছিলেন তারা খুব দ্রুত গতিতে খবর দিয়ে এখানে আমাকে দ্রুত ধরে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাই করেছেন। সরকারের সাথে কথা বলতে যাতে বিকেলে বিএনপির কর্মসূচিটা না হয়। তো এই ছিল আপনার সামগ্রিক পরিস্থিতি। তবে এই গ্রাফিতির কথা আসতে আমি এই কথাগুলো উল্লেখ করলাম যেতে আমাকে একটু এই ঘটনার কথা অবতারণা করতে হলো। তো যখন মানে আমরা বেরিয়ে আসবো তার একদিন আগে পর্যন্ত আমরা রিমান্ড দিচ্ছি, 9 দিন টানা রিমান্ড। এর আগে 2015 সালে 15 দিন একটানা ছিলাম, 35 দিন একটানা ছিলাম, আর এবারে 9 দিন একটানা রিমান্ড। আরো আমাদের অনেক নেতা কর্মীরা ছিল। কিন্তু যেদিন 2 কি 3 তারিখে দেখে পুলিশ একটু ভালো ব্যবহার করছে, তখন মনে হলো যে বোধহয় হাসিনা আর থাকবে না। 4 তারিখে রিমান্ড থাকা অবস্থায় আমাদের কোর্টে নিয়ে আসলো এবং কোর্ট থেকে কারাগারে কারফিউ চলছে। যাক, সেটি একটি মানে অন্য ঘটনা। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যে কোনো আন্দোলনের সফলতার উপর সফলতা নির্ভর করে তাদের মানে সাংস্কৃতিক কর্মীরা অর্থাৎ এই অগ্রবাহিনীরা কেমন করছে। এবং আমার এবারও মনে হচ্ছে, 71 সালের ঘটনা সম্পূর্ণ মনে না থাকলেও কিছু তো মনে আছে। 5-6 পড়ি, তখন তো অনেক ঘটনা চোখের সামনে দেখেছি কিভাবে আপনার হারমোনিয়াম, আগে তো প্রভাত ফেরিগুলোতে পিছনের দিকে গলায় হারমোনিয়াম ছিল না, এবং 69, 70, 71 সালের 21 ফেব্রুয়ারি গুলোতেও দেখেছি যে স্বাধীনতার গান হচ্ছে, 21 ফেব্রুয়ারির গান হচ্ছে, পিছনে হারমোনিয়াম বাজাতো আর মৃদু স্বরে গান গাইতে গাইতে শহীদের দিকে যেত না, ওই অসহযোগ আন্দোলনের। তো এবারও আমার কাছে মনে হয়েছে যে যারা এই গ্রাফিতির এই কাজটি করেছেন, অসাধারণ এই কাজটি করেছেন যে ছেলেরা, যে মনের উদ্যম নিয়ে, আমার হচ্ছে এই কারণেই আন্দোলন সফল হয়েছে। যে ব্যাপক আন্দোলনে কোন সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকে না, শিল্প সাহিত্যের মানে অবদান থাকে না, সেটা কখনোই সফল হয় না। এবং বিপ্লব দীর্ঘজীবী হয়, বেঁচে থাকে, যে তার পিছনে একটা মানে সাংস্কৃতিক প্রাণ থাকে। এই প্রাণের কারণেই সেটা বেঁচে থাকে, যেটা বিভিন্ন একজন বিপ্লবীর কথা থেকে আমি বললাম, পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রেই সেটা ঘটেছে। সিভিল ওয়ারের সময় যদি আপনার যে গন অফ দ্য উইন্ড যে উপন্যাসের উপর ভিত্তি করে ঘটনা করা হয়েছে, অথবা আমরা যদি দেখি যে সমস্ত বিপ্লবের কোন পরবর্তীতে সাহিত্যে বিরাট অবদান রেখেছে, অথবা সেই সমকালীন সময়ে তাদের গান, তাদের উপন্যাস, তাদের লেখনী। যদি রাশিয়ার বিপরীতে মাইকোভস্কি, অস্ত্রোভস্কি, গোর্কির জন্ম না হতো, তাহলে কমপক্ষে 70 বছর সমাজতন্ত্র টিকত না। এইরকম মানে বিশ্বমাপের কবি সাহিত্যিকদের জন্ম হয়েছিল বলেই এটা টিকে থেকেছে। পরবর্তীতে যারা এই বিপ্লবের নায়ক ছিলেন বা যারা পরে কন্টিনিউ করেছেন, তাদের বহু ভুল ত্রুটির কারণে এবং মানুষের যে স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা, এগুলো নিয়ে কোনো ভ্রান্তি তাদের মধ্যে থাকতে পারে, যার কারণে পরে তারা টেকাতে পারে। কিন্তু আরো অনেক ফরাসি বিপ্লব আজও তো পৃথিবীর পথ প্রদর্শক, কিন্তু সেখানে লা মিজারেবলের মতো উপন্যাস, আরো কত উপন্যাস, কবিতা উঠে দিয়ে তৈরি হয়েছে। তো আমার মনে হয় রাজীবের এই যে অবদান,
যে কাজটি করেছে, মানে আজকে সেটাকে সে একটা গ্রন্থের আকারে নিয়ে এসে এটা দ্রুত সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এই জন্য যে কন্ট্রিবিউশনটা রেখেছে বৈষম্যবিরোধী ছেলেরা, তাদের চিন্তা চেতনা থেকে কেউ আমরা বলেছি বলে আমার ধারণা, অন্য কেউ বলতে পারেনি, কিন্তু তারা যে কাজটি করেছে এটা একটা বিশাল অবদান। আমাকে অনেকেই বলেছিলেন, যেমন শেখ হাসিনা আছেন, যে আপনাদের করি লেখক কবি সাহিত্যিক, আমাদের তো আর না, মানে আন্দোলনের পক্ষে আর দেখা গেল জাফর ইকবাল আছে, তারপরে কত কি মুন্তাসির মামুন, দেখুন মানে নাৎসিদেরও কিন্তু ফ্যাসিস্টদেরও কিন্তু কবি সাহিত্যিক থাকে এবং বড় মাপের থাকে, কিন্তু ন্যায়ের বিচারে মানবিকতার বিচারে কি এইটা আমার ইতিহাস নির্ধারণ করে। এজরা পাউন্ডের মতো বিখ্যাত কবি এবং যার পত্রিকা পোয়েট্রি, যেখানে একটি কবিতা ছাপলে পরে সে মানে পৃথিবী বিখ্যাত কবি হয়ে যায়, কি আমেরিকা কি ইংল্যান্ডে। আপনার টি.এস. এলিয়ট বলেন, তারপরে ইয়েটস বলেন, যারা গর্ববোধ করতো এজরা পাউন্ডের পোয়েট্রি পত্রিকায় তার একটা কবিতা ছাপা হলে পরে, সেই এজরা পাউন্ড সাপোর্ট করেছেন হিটলারকে, নাৎসিকে করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং তারা একটা বয়ানও তৈরি করে। যেমন শফিক ভাই বলছিলেন যে আওয়ামী ঘরানার লোকরা যে বয়ান তৈরি করে, ফ্যাসিস্টরা যে বয়ান তৈরি করে, এরকম ওই ওনাদের পক্ষে, হিটলারের পক্ষে বা মুসলিমের পক্ষে যে কবি সাহিত্যিকরা ছিল তারাও বয়ান তৈরি করেছিলেন। আপনার এজরা পাউন্ড বয়ান তৈরি করেছেন যে ইউরোপ এখন ঝঞ্ঝা বিক্ষিপ্ত বিভেদে একেবারে পরিপূর্ণ, এখানে একজন শক্ত ডিক্টেটর দরকার, এই কারণে হিটলারকে সমর্থন করেছে। এবং আমেরিকা থেকে অনেক কবি সাহিত্যিক হিটলারের সাথে দেখা করতে এসেছে ওই সময়, যে সাদাদের মধ্যে একটা দরকার, একজন ডিক্টেটর দরকার। তো এটা তো হয়েছে পৃথিবীতে, কিন্তু তার মানে এই নয় যে ওইটাই সত্য। এজরা পাউন্ড সমর্থন করেছেন, অথবা গুন্ডার গ্রাস তার মৃদু সমর্থন ছিল, তিনি তার স্বেচ্ছাসেবক বাহিনীতে কিছুদিন সদস্য ছিলেন, যেটা পরবর্তীতে জানা গেল। এরা ছিলেন বলেই যে ওইটা সত্য তা তো না, মানবতার ইতিহাস, মানবিক সাম্যের ইতিহাস প্রমাণিত যে হিটলার মানবতার ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে। মানুষের বিরুদ্ধে একটি দর্শন দাঁড় করাতে গিয়ে যে রক্ত ঝরিয়েছে, যে নির্মমতা করেছে, এটা কখনোই প্রত্যাবর্তন হবে না। তা আমিও সেটা বলি যে আজকে যারা এই বিপ্লবের সাথে সম্পর্ক, আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরে ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। কারণ তিনি যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন একদিন আগে, যে উনি বলেন এই রক্ত ঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার, হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়। আমরা যে সমালোচনা করছি, আবার পাশাপাশি দেখে বসে একসাথে আমরা কথাও বলছি, মানে আপনার ডেমোক্রেটিক কালচার এটাই হবে। একই পার্লামেন্টে, একই কংগ্রেসে বিরোধী দল থেকে সরকারি দল থেকে গণতন্ত্র তার বিবর্তনের মধ্যে দিয়ে আজকের যে রূপ পেয়েছে, সেটা তো তাই। বিরোধী দল সরকারি দল পাশাপাশি বসবে, কিন্তু একে অপরের সমালোচনা করবে। এখন আমরা কথা বলছি, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাবো, বা আমাকে ধরে নিয়ে গিয়ে, বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হবো, সেই ভয়টি তো নেই। কমপক্ষে ওই জায়গা থেকে তো আমরা মুক্তি পেয়েছি, ওইটুক বিশ্বাস তো আমরা নিতে পারছি। সুতরাং একটি গণতান্ত্রিক পরিবেশ থাকলে পরে সেখানে অনেক কিছুই সম্ভব। আপনার কি বলে যে সাহিত্য, শিল্প, বিজ্ঞান, প্রত্যেকটি বিকাশ হওয়া সম্ভব। আপনার রাশিয়াতে বিপ্লব হয়েছে, কিন্তু আপনার এক ধরনের সেখানে আমি বলবো যে সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধ থাকার কারণে পৃথিবীর যারা মুক্ত মানা কবি, সাহিত্যিক, বিজ্ঞানী বা গুণীজনরা, এরা হচ্ছে নিজেদের যে চিন্তার স্বাধীনতার জায়গা খুঁজে তারা একেবারে স্রোতের মতো আমেরিকার দিকে ছুটে গেছে। ফলে আপনার 1945 থেকে পরবর্তী পর্যায় পর্যন্ত আজকে পর্যন্ত আপনার জ্ঞান বিজ্ঞানের চর্চা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা গণতান্ত্রিক বিশ্বে যেটা হয়েছে, অন্যান্য যেখানে একদলীয় শাসন, কর্তৃত্ববাদের শাসন, সেখানে হয়তো অন্যভাবে নানাভাবে কিছুটা এগিয়েছে, কিন্তু এদের মতো করে এগোতে পারেনি। এবং নাগরিক স্বাধীনতা
যেখানে নিশ্চিত হবে, যেখানে সেই নিশ্চয়তাটুকু থাকবে, সেখানে অনেক কিছুই করা সম্ভব। এমনকি সবচেয়ে যে দুর্ভিক্ষের কথা এখানে আলোচনা করা হলো, সেই দুর্ভিক্ষও আপনার মোকাবেলা করা যায়, নিরসন করা যায়, দুর্ভিক্ষে ঠেকানো যায় আপনার যেখানে নাগরিক স্বাধীনতা নিশ্চিত আছে, তথ্যের অবাধ প্রবাহ আছে। সেটাও তো আপনার গবেষণার দ্বারা প্রমাণিত হচ্ছে। অমর্ত্য সেন সেই প্রমাণ তো রেখেছেন। কিন্তু আমার অবাক লাগে, এই কথা বলে আমি শেষ করব, যে আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো মিডিয়া, কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করেছে। শেখ হাসিনা যেমন করেছেন, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান করেছে, এবং তাদের মনে হচ্ছে অনেক দিনের গুপ্তধন তারা যেটা মানে সঞ্চয় করেছে, সেই গুপ্তধন যেন হাত ছাড়া হয়ে গেছে। সেই গুপ্তধনের উপর মনে হচ্ছে যে একটা দানব বোধহয় শুয়ে আছে তাদের কথার মধ্যে, আমরা এইটা মনে হচ্ছে। আজকে যে গণতন্ত্রের পথরেখা অনুযায়ী একটা গণতন্ত্রের চর্চা, অনুশীলন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, এটা কোনোভাবেই তারা করছে না, এবার এটা সহ্য করতে পারছে না। শুধুমাত্র শেখ হাসিনার মুখ, এটা কেন? এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে কিন্তু আমরা এটা আশা করতে পারি। তাদের কেউ খাপছাড়া টাইপের কিছু মানুষ তারা মিডিয়ার সাথে যুক্ত বলছেন বাংলাদেশ আর থাকবে না, পার্শ্ববর্তী একটা স্বাধীন দেশ সে থাকবে না। সে কথাটাকে অ্যালাউ করছে কি করে ভারতের নীতি নির্ধারকরা? এবং এই যে শেখ হাসিনার যে বক্তব্য, তাকে আশ্রয় দিয়েছে, ঠিক আছে, সেটা দিতে পারে, কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া, যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের এখানকার যে পরিবর্তন হয়েছে সেখানে তার মন করা কথা বলছে, উস্কানি দিচ্ছে, মানে অরাজকতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে, এবং সেটা চালাতে গিয়ে যে প্রতিক্রিয়া হচ্ছে, সেই প্রতিক্রিয়া আপনার পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পলিসি। এটা অদ্ভুত ব্যাপার। আজকে এখানে আপনাদের এখানে আসার সময় দেখলাম একজন ওই কি বলে গাজীপুরের মেয়র, সে তার বক্তব্য সবাই টিভিতে দেখাচ্ছে যে আমাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয়, আমাদের যদি কর্মসূচি পালন করতে না দেওয়া হয়, তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না, অর্থাৎ হত্যার হুমকি দিচ্ছে। এই সাহসটা কে দিচ্ছে? সেই সাহসটা দিচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছে এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ, ভয়ঙ্কর রকমের হস্তক্ষেপ। এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র, এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে। একটা মেয়র যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, সে না কোনো ভালো কলেজ, ইউনিভার্সিটি বা কোথাকার ছাত্র ছিল, ছাত্র আদৌ ছিল কোনো জানি না, তাকে মেয়র বানানো হয়েছে। সেখানকার জুট ব্যবসা, টুট ব্যবসা, একটা মাফিয়া তন্ত্রের মধ্যে দিয়ে মেয়র হয়েছে, এবং সে এই কি বলে যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের পর গুলি চালাতে মোটর সাইকেল নিয়ে সে ঝাঁপিয়ে পড়েছিল। সে এখন প্রতিনিধিত্ব করছে সেই এই ধরনের মাফিয়া টাইপের একজন ব্যক্তি। এটা তো একটি ভয়াবহ। যাই হোক, আমাদেরকেও সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকজনদেরকে সতর্ক পদক্ষেপ রাখতে হবে। কোন নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে, কারণ এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উকি ঝুঁকি মানে সবসময়। এই উকি ঝুঁকি যাতে দিতে না পারে। পৃথিবী আমাদের কাছে দৃষ্টান্ত আছে। আমরা কি বলে ব্রিটেনের বিপ্লব দেখেছি, সেখানে রাজা চার্লসের ছেলে আবার সে রাজা হয়েছে শুধুমাত্র কিছু ভুলের কারণে। ফ্রান্সের যে বিপ্লব হলো, যে লুই 16 যার গিলোটিনাইজড হলো, তার ছেলেও একবার প্রত্যাবর্তন করেছে শুধুমাত্র ভুলের কারণে। আমাদের কাছে বিভিন্ন রাষ্ট্রের বিপ্লবের পরবর্তী যে ভুলগুলো, সেটা যেন না হয়, সেটা দেখতে পরে আর কখনোই প্রতি বিপ্লব এখানে হবে না। আমরা গণতন্ত্রের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব এবং দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং আমাদের সার্বভৌমত্ব বিরোধী, আমাদের ইতিহাস, সংস্কৃতি, আবহমান বাংলার যা কিছু আছে সেটার চর্চা, অনুশীলন এবং সেটিকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কখনোই অন্যের হস্তক্ষেপকে মেনে নেব। এইভাবেই এগোতে হবে। আমি রাজীবকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি অসাধারণ কাজ করার জন্য, এবং আমি আশা করি তার হাত দিয়ে আরো এই ধরনের কাজ
আমরা পাবো এবং আমরা আমাদের এই যে আমাদের যে বিপ্লব, আমাদের যে এই যে গণতন্ত্রের আকুতি মানে ফলে যে আজকের যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমাদের কি বলে যে সংরক্ষণ করতে হবে নানা কাজের মধ্যে, নানা মানে শিল্প সাহিত্যের কর্মকাণ্ডের মধ্যে। আমার মনে হয়েছে যে সেটির প্রথম ধাপটা বা প্রথম পর্যায়টা রাজীবের এই কাজের মধ্যে। তাকেও ধন্যবাদ যারা আয়োজন করছে।